বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক থিবট মিউরিসন লেখা মাস্টার ইয়োর ইমোশনস বইটি। জীবনে কতবার এমন হয় যে আমরা আমাদের আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অথবা আমাদের সম্পর্কে তিক্ততা নিয়ে আসি। আবেগ আমাদের জীবনের এক অপরিহার্য অংশ, কিন্তু যখন তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা আমাদের এবং আমাদের চারপাশের মানুষদের ক্ষতি করতে পারে। মাস্টার ইয়োর ইমোশনস কেবল একটি বই নয়, এটি একটি পথ প্রদর্শক যা আপনাকে আপনার অনুভূতিকে বোঝা, চেনা এবং তার ওপর নিয়ন্ত্রণ পাওয়ার শিল্প শেখায়। এতে আপনি এমন কিছু বাস্তবসম্মত কৌশল ও পরামর্শ পাবেন যা আপনার দৈনন্দিন জীবনে সহায়ক হবে। আপনি মানসিক চাপ, উদ্বেগ বা অবসাদে ভুগছেন, অথবা আপনার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য স্থাপন করতে চাইছেন, এই বইটি আপনার জন্য এক অসাধারণ সহায়ক হতে পারে। এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক দিকে চালিত করতে পারি। প্রায়শই আমরা আমাদের নেতিবাচক চিন্তায় আটকে যাই এবং এর ফলে আমাদের মেজাজ ও স্বাস্থ্য উভয়ই প্রভাবিত হয়। এই বইয়ে প্রদত্ত কৌশলের সাহায্যে আমরা আমাদের নেতিবাচক চিন্তাকে শনাক্ত করতে এবং সেগুলিকে ইতিবাচক চিন্তায় রূপান্তরিত করতে পারি। প্রথম অধ্যায়, আপনার টিকে থাকার কৌশল কিভাবে আপনার আবেগকে প্রভাবিত করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার আজকের জীবন আপনার পূর্বপুরুষদের জীবন থেকে কতটা ভিন্ন? আজ আপনাকে খাবারের জন্য জঙ্গলে গিয়ে পশু শিকার করতে হয় না। বাজারেই আপনি সহজেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। আপনাকে কোনো বন্য প্রাণীর থেকে লুকানোর বা ভয় পাওয়ারও প্রয়োজন নেই, কারণ এখন তারা আপনার ঘরে ঢুকে আপনাকে শিকার করতে পারে না। কিন্তু তবুও আপনার ভেতরে এক এমন প্রাচীন টিকে থাকার কৌশল রয়েছে যা কখনো শেষ হয়নি। যখন আপনি কোনো বিপদের সম্মুখীন হন তখন এই কৌশলটি আপনাকে পালিয়ে যাওয়ার শক্তি যোগায়, এবং এই কারণেই এই কৌশলটি ইতিবাচক ঘটনার তুলনায় নেতিবাচক ঘটনাকে বেশি মনে রাখে। যখন আপনি আপনার পূর্বপুরুষদের সময়ের কথা ভাবেন তখন আপনি বুঝতে পারেন যে তাদের জন্য নেতিবাচক ঘটনার অর্থ ছিল জীবন মৃত্যুর প্রশ্ন। যদি কোনো গোষ্ঠী আপনাকে গ্রহণ করতে অস্বীকার করত, তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যেত, কারণ তখন কে আপনাকে বন্যপ্রাণী থেকে বাঁচাতো এবং নিজের খাবারের অংশ দিত। আজ যদিও আপনার প্রাণের কোনো ঝুঁকি নেই, তবুও নেতিবাচক ঘটনা আমাদের মানসিকভাবে কষ্ট দেয়। যখন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে বকাঝকা করেন তখন আপনার খারাপ লাগে। যখন আপনার বন্ধু আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় তখন আপনি বিষণ্ণতায় ডুবে যান। এই নেতিবাচকতার প্রতিপক্ষপাত আমাদের পূর্বপুরুষদের বাঁচতে সাহায্য করেছিল, কিন্তু আজ এটি আমাদের কোনো উপকারে আসে না। যদি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের সমালোচনা করেন বা আপনার বন্ধু আপনার সাথে কথা বলা বন্ধ করেও দেয়, তাতে আপনার জীবন যাবে না। কিন্তু মানসিক যন্ত্রণা এমন এক জিনিস যা আমাদের গভীরভাবে আঘাত করে। এর থেকে বাঁচতে এবং সুখী থাকতে হলে আপনাকে এই নেতিবাচকতার প্রবণতার বিরুদ্ধে সচেতনভাবে লড়াই করতে হবে। আপনি যদি সুখী থাকেন তবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ডোপামিন এক প্রকার নিউরোট্রান্সমিটার যা আপনার মস্তিষ্কে তখন নিঃসৃত হয় যখন আপনি কিছু বিশেষ আচরণ করেন, যেমন ভালো খাবার খাওয়া। এটি আপনার মস্তিষ্কের প্লেজার সেন্টারে গিয়ে আপনাকে সুখের অনুভূতি দেয়। কিন্তু যেহেতু ডোপামিন মানুষকে ভালো অনুভূতি দেয়, তাই অনেকে এর অপব্যবহার শুরু করে দেয়, যেমন তারা অবিরাম খেতে থাকে বা কোনো নেশার শিকার হয়ে যায়। যে কোনো ধরনের আসক্তি আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। আপনার মানসিকতা এমন হতে পারে যে আপনি জাগতিক বস্তু থেকে আনন্দ পান। নতুন গাড়ি বা নতুন ফোন আপনাকে সেই আনন্দ দেয় যেটা আপনি অনুভব করতে চান, কিন্তু এই বস্তুগত সুখও অস্থায়ী। একে বলা হয় হেডনিক অ্যাডাপ্টেশন। এই অস্থায়ী সুখ আপনাকে কিছুক্ষণের জন্য আনন্দিত করে, তাই আপনি এর পিছনে দৌড়াতে থাকেন। আমাদের সকলের মধ্যেই সুখের একটি নির্দিষ্ট স্তর থাকে, যেটা প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন হতে পারে। কিছু মানুষ স্বভাবতই সুখী থাকে, আর কিছু মানুষ সাধারণ। আপনার সুখের স্তর তখন বৃদ্ধি পায় যখন আপনি এমন কিছু করেন যা আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে সক্রিয় করে।
এবার আবার নতুন গাড়ি বা নতুন ফোনের উদাহরণ নেওয়া যাক। যখন আপনি এগুলি কেনেন তখন আপনার সুখের স্তরে একটি উল্লম্ফন ঘটে, কিন্তু পরে তা আবার স্বাভাবিক স্তরে ফিরে আসে। তাহলে এর অর্থ কি এই যে আপনার সুখের পিছনে দৌড়ানো উচিত নয়, কারণ তা সর্বদা উচ্চ স্তরে থাকবে না? একেবারে নয়। দ্য হাউ অফ হ্যাপিনেস বইয়ের লেখিকা সঞ্জা লুমোব্রিস্কের মতে সুখের একটি শতাংশের হিসাব রয়েছে। আপনার সুখের 50% আপনার জিন থেকে আসে, 40% আভ্যন্তরীণ কারণের জন্য হয় এবং মাত্র 10% বাহ্যিক কারণ, যেমন জাগতিক বস্তু বা পদোন্নতি পাওয়ার মতো বিষয় থেকে আসে। এই সুখের শতাংশ থেকে আমাদের এটা শেখা প্রয়োজন যে সুখী হওয়া আমাদের ওপর নির্ভর করে আমাদের সাথে কি ঘটছে তার ওপর নয়। প্রকৃত সুখ তো আমাদের ভেতর থেকেই আসে। দ্বিতীয় অধ্যায়, আবেগের প্রকৃতি। আমাদের অনুভূতি বা আবেগকে সামলানো মাঝে মাঝে খুব কঠিন হতে পারে, বিশেষত যখন সেগুলি নেতিবাচক হয়। আপনি কি অনুভব করেছেন যে যখন আপনি ক্রোধ বা হতাশায় পূর্ণ হয়ে যান তখন সেগুলিকে তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব বলে মনে হয়? আপনি যতই চেষ্টা করুন না কেন, এই অনুভূতিগুলি প্রায়শই আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু সুখবর হলো এই অনুভূতিগুলিকে সামলানো সম্ভব। এর জন্য আপনাকে শুধু এটা বুঝতে হবে যে এই অনুভূতিগুলি অস্থায়ী। যেমন পেনেলোপের গল্পটি নেওয়া যাক। সে সকালে দেরিতে ঘুম থেকে ওঠে এবং তারপর তাকে সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়। তাড়াতাড়ি স্নান করা, জল খাবার খাওয়া এবং কাজের জন্য দৌড়ানো। এই সব কিছুর মধ্যে সে বিরক্তি এবং মানসিক চাপ অনুভব করে। যদিও সে নিজেকে বলে যে তার শান্ত থাকা উচিত, এই পদ্ধতিটি প্রায়শই কাজ করে না। এর পরিবর্তে পেনেলোপ নিজেকে তার অনুভূতি থেকে পৃথক করার চেষ্টা করতে পারত। সে নিজেকে বলতে পারত যে হ্যাঁ, আজকের দিনটা যেভাবে শুরু হয়েছে তাতে আমার বিরক্তি লাগছে, কিন্তু এই অনুভূতিটি ধীরে ধীরে চলে যাবে এবং আমি আবার ভালো অনুভব করব। এই কথা মেনে নেওয়া যে অনুভূতি আসে এবং যায়, এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি এখন যা অনুভব করছেন তা চিরকাল থাকবে না। নেতিবাচক অনুভূতি সবসময় খারাপ হয় না, এদেরকে অপ্রয়োজনীয় মনে করা ঠিক নয়। অনেক সময় এই অনুভূতিগুলি আপনার জন্য অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। পরাজয়ের অনুভূতি আপনাকে পরের বার আরও বেশি পরিশ্রম করার জন্য অনুপ্রেরণা করে। কোনো প্রিয়জনকে হারানোর যন্ত্রণা আপনাকে সেই মানুষদের মূল্য করতে শেখায় যারা এখনও আপনার জীবনে উপস্থিত আছেন। যদি আপনি এখনও নেতিবাচক অনুভূতির সাথে লড়াই করতে থাকেন, তাহলে সেই সময়ের কথা মনে করুন যখন আপনি আগেও এমন অনুভূতির সম্মুখীন হয়েছিলেন। আপনি সেই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছিলেন এবং তা পার করেছিলেন। আপনি যতই খারাপ অনুভব করুন না কেন, এটা জানা জরুরি যে এই অনুভূতিও কেটে যাবে। নেতিবাচক অনুভূতির সাথে মোকাবিলা করার আরেকটি স্বাস্থ্যকর উপায় হলো মনে রাখা যে এগুলি আপনাকে সংজ্ঞায়িত করে না। যদি আপনি বিষণ্ণ বোধ করেন, তার মানে এই নয় যে আপনি একজন অবসাদগ্রস্ত ব্যক্তি, এবং এর অর্থ এটাও নয় যে আপনি একজন ব্যর্থ মানুষ। আপনি এই মুহূর্তে যা অনুভব করছেন তা আপনার পরিচয়কে ছোট করে না। নিজেকে সুখী রাখার জন্য সক্রিয়ভাবে একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। আপনি কি কখনো এই প্রবাদটি শুনেছেন যে আপনি যা ভাবেন তাই আপনি নিজের দিকে আকর্ষণ করেন? এটি সতর্থক এবং নেতিবাচক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। কল্পনা করুন যে আপনি কোনো একটি খারাপ পরিস্থিতিতে আছেন। যে পরীক্ষার জন্য আপনি এত পরিশ্রম করেছিলেন তাতে আপনি ব্যর্থ হয়েছেন এবং আপনার বৃত্তির আবেদনটিও বাতিল হয়ে গেছে। এই ঘটনাগুলি আপনাকে আপনার জীবনের বাকি অংশগুলির ওপর মনোযোগ দিতে বাধ্য করতে পারে যেগুলি ভুল পথে চলছে। আপনি অনুভব করতে পারেন যে আপনার ওজন বাড়ছে, কেউ আপনাকে পছন্দ করে না এবং আপনি একা এবং বিষণ্ণ বোধ করছেন। নেতিবাচকতাকে নিজের উপর আধিপত্য স্থাপন করতে দেওয়া খুব সহজ, কিন্তু যে অনুভূতি আপনার উপর প্রভাব ফেলছে তার থেকে নিজেকে মুক্ত করা জরুরি। যেমনটি আমরা আগেও বলেছি, যখন আপনি কোনো অনুভূতি অনুভব করেন তখন আপনার সে সম্পর্কে সচেতন হওয়া উচিত। নিজেকে বারবার মনে করান যে এই অনুভূতি শীঘ্রই চলে যাবে। এটি আপনাকে আপনার অনুভূতি এবং সেগুলিকে কি কি বিষয় সক্রিয় করে তা বুঝতেও সাহায্য করবে। আসুন এটি একটি উদাহরণের মাধ্যমে বুঝি। সোফিয়া বুঝতে পারল যে ভুল করলে তার রাগ হয়। সে ছোট ছোট ভুলের জন্য নিজের উপর রাগ করত। সে অনুভব করল যে সে প্রায়শই তার পুরনো ভুলগুলির উপরও মনোযোগ দেয়। সোফিয়া এই নেতিবাচক চক্র থেকে বাঁচার একটি উপায় খুঁজে বের করল। সে নিজেকে মনে করাতে শুরু করল যে সেও একজন মানুষ এবং তার থেকেও ভুল হতে পারে।
সে নিজেকে এটাও মনে করালো যে সে তার জীবনে কিছু সফলতাও অর্জন করেছে। নেতিবাচক চিন্তার চক্রকে থামাতে নিজেকে পর্যবেক্ষণ করার অভ্যেস করুন। খুঁজে বের করুন যে আপনার অনুভূতিকে কি কি বিষয় সক্রিয় করে। সেই সময় আপনি নিজেকে কি বলেন এবং কোন জিনিসটি আপনাকে এই নেতিবাচক চক্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল এবং আপনি তা থেকে কি শিখেছিলেন। অনুভূতির এই যাত্রা আমাদের শেখায় যে পরিস্থিতি যাই হোক না কেন, আমরা সর্বদা আমাদের অনুভূতিকে বুঝতে এবং তার সাথে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারি। নিজের উপর বিশ্বাস রাখুন এবং মনে রাখুন যে প্রতিটি অনুভূতি অস্থায়ী। তৃতীয় অধ্যায়, আপনার ব্যাখ্যার পরিবর্তন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার সুখের জন্য বাহ্যিক বিষয়গুলি কেবল 10% দেয়? এটা জেনে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু যদি গভীরভাবে ভাবা যায় তবে এটাই সত্যি। আপনার সম্পত্তি, সাফল্য এবং জীবনে যা কিছু বাহ্যিকভাবে আপনার কাছে আছে তা আপনার সুখকে ততটা প্রভাবিত করে না যতটা আপনি ভাবেন। আসুন একবার দেখি কিভাবে আমাদের ধারণা বা বিশ্বাস আমাদের অনুভূতিকে প্রভাবিত করে। এই ধারণাগুলির প্রভাব যতই ছোট হোক না কেন, তা আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিকে বদলে দেয়। এই কারণেই আমাদের এই বিষয়গুলিকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আসুন কিছু সাধারণ বিশ্বাস সম্পর্কে কথা বলি এবং দেখি সেগুলিকে কিভাবে পরিবর্তন করা যেতে পারে। প্রথম ধারণা, এটি একটি সমস্যা। যখন আমরা কোনো পরিস্থিতিকে একটি সমস্যা হিসেবে দেখি, তখন তা আমাদের উদ্বেগ এবং মানসিক চাপ বাড়িয়ে দেয়। কিন্তু যদি তা সত্যিই একটি সমস্যা না হয়, রাসেলের গল্পটি নেওয়া যাক। সে শুনল যে তাকে সম্ভবত চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। প্রথমে এটা তার কাছে একটি বড় সমস্যা বলে মনে হয়েছিল। সে নিজেকে ভয় এবং অনিশ্চয়তায় ডুবিয়ে ফেলেছিল। কিন্তু তারপর সে ভাবল, যদি এটা সমস্যা না হয় তাহলে কি? সে এটিকে একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করলো, তার স্বপ্নের চাকরি খোঁজার একটি সুযোগ। এই নতুন দৃষ্টিকোণ তাকে কেবল তার উদ্বেগ থেকে মুক্তি দেয়নি, বরং একটি নতুন শক্তিও দিয়েছে। দ্বিতীয় ধারণা, আমাকে বিয়ে করে সন্তান জন্ম দিতে হবে। এই ধারণাটি প্রায়শই আমাদের সমাজ এবং পরিবার দ্বারা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। কিন্তু সমাজের প্রত্যাশা পূরণ করা কি সত্যিই জরুরি? কেবল অন্যরা বলছে বলেই যে আমাদেরও তাই করতে হবে তার কোনো মানে নেই। বিয়ে এবং সন্তানের সিদ্ধান্ত আমাদের নিজস্ব হওয়া উচিত, কোনো সামাজিক চাপের ফল নয়। ভাবুন যে আপনি সত্যিই এর জন্য প্রস্তুত কিনা, নাকি এটি কেবল অন্যদের প্রত্যাশা পূরণের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় ধারণা, আমি ভবিষ্যৎ নিয়ে ভীত। ভবিষ্যতের চিন্তা এমন একটি বিষয় যেটা আমাদের সকলেরই হয়। আমরা জানি না ভবিষ্যতে কি হবে, এবং এই অনিশ্চয়তাই আমাদের ভয় পাইয়ে দেয়। কিন্তু এই ভয়ে বেঁচে থাকার কি কোনো লাভ আছে? ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে পরিস্থিতি বদলানো যায় না। এর পরিবর্তে আমাদের বর্তমানে মনোযোগ দেওয়া উচিত। যা আমাদের কাছে এখন আছে তার উপর মনোযোগ দিন এবং আপনার আজকের দিনটিকে উন্নত করার চেষ্টা করুন। আপনি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু আপনি আপনার বর্তমানকে অবশ্যই উন্নত করতে পারেন। এই জিনিসটি নির্ধারণ করে যে আপনি সুখী থাকবেন না দুঃখী। চতুর্থ ধারণা, এটাই আমার ভাগ্য। কখনো কখনো যখন জিনিসগুলি আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তখন আমরা আমাদের ভাগ্যকে দোষ দিই। আমরা ভাবি যে আমাদের দুর্ভাগ্যের কারণেই সব কিছু ভুল হচ্ছে। কিন্তু যদি আমরা গভীরভাবে ভাবি, তবে কি এটা সত্যি আমাদের ভাগ্য, নাকি আমাদের ধারণাই আমাদের এমন অনুভব করাচ্ছে? আপনার জীবনের দায়িত্ব নেওয়া শিখুন। আপনি যা কিছু করেন তার জন্য নিজেকে দায়ী করুন। এটা বোঝা যে আপনি আপনার কাজের জন্য দায়ী আপনাকে আপনার জীবনকে উন্নত করার দিকে অনুপ্রাণিত করবে। পঞ্চম ধারণা, আমাকে সবসময় সঠিক হতে হবে। এই ধারণাটি আমাদের অনেক মানসিক চাপ দেয়। আমরা ভাবি যে আমাদের প্রতিটি পরিস্থিতিতে সঠিক হতে হবে, এবং যদি আমরা ভুল করি তবে তা আমাদের ব্যর্থতার প্রমাণ। কিন্তু এটা কি সত্যিই তাই? ভুল করা মানুষের স্বভাব। আমরা সকলেই ভুল করি এবং এই ভুলগুলি আমাদের শেখায়। নিজের প্রতি এত কঠোর হবেন না। আপনার ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান। ষষ্ঠ ধারণা, আমি অন্যদের খুশি করতে চাই। আমাদের মধ্যে অনেকেই অন্যদের খুশি করার চেষ্টায় নিজের সুখকে উপেক্ষা করে। আমরা ভাবি যে যদি আমরা অন্যদের খুশি করি তবে আমরাও খুশি থাকব। কিন্তু এটা কি সবসময় সত্যি হয়? নিজের সুখকে প্রাধান্য দিন। অন্যদের সুখ গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের সুখকে উপেক্ষা করে নয়। সপ্তম ধারণা, আমি কিছুই বদলাতে পারবো না। এই ধারণাটি আমাদের হতাশ করে দিতে পারে।
আমরা ভাবি যে আমরা আমাদের পরিস্থিতি বদলানোর জন্য কিছুই করতে পারি না, কিন্তু এটা সত্যি নয়। আপনি আপনার জীবনে অনেক কিছু বদলাতে পারেন যদি আপনি আপনার চিন্তা ভাবনা বদলান। আপনি আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়াকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারেন। এই জিনিসটি নির্ধারণ করে যে আপনি সুখী থাকবেন না দুঃখী। এই সমস্ত ধারণাগুলিকে বদলানোর অর্থ হলো আপনি আপনার জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করছেন। যখন আপনি আপনার চিন্তাভাবনা বদলান, তখন আপনার অনুভূতিও বদলাতে শুরু করে। চতুর্থ অধ্যায়, আপনার অনুভূতিকে যেতে দেওয়া। আপনি কি জানেন যে যদি আপনাকে সত্যি সুখী থাকতে হয়, তবে আপনার অনুভূতিকে দমন করে রাখা কতটা ক্ষতিকর হতে পারে? ক্রোধ, তিক্ততা এবং অন্যান্য নেতিবাচক অনুভূতি আপনার মানসিক এবং আবেগিক স্বাস্থ্যকে ধীরে ধীরে ক্ষতি করতে পারে। পূর্ববর্তী অধ্যায়গুলিতে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি এবং এটা বলার প্রয়োজন নেই যে এই অনুভূতিগুলি আমাদের শরীরেও প্রভাব ফেলে। মনে করুন, যখন আপনার রাগ হয় তখন আপনার শরীরে কি হয়? হৃদস্পন্দন বেড়ে যায়, হাতে ঘাম হয়, শরীর গরম অনুভূত হয় এবং কোনো কিছুতে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই এটা অত্যন্ত জরুরি যে আমরা আমাদের অনুভূতিকে মনের মধ্যে চেপে না রাখি। প্রথমত, আপনার অনুভূতিকে নিজের থেকে আলাদা করে পর্যবেক্ষণ করুন। নিলয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যখন তৃতীয়বার তার কাজে উন্নতির কথা বললেন, তখন সে নিজেকে খুব বোকা অনুভব করল। তার মনে হলো যেন সে এই চাকরি এবং পদের যোগ্যই নয়। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল, কিন্তু নিলয় সিদ্ধান্ত নিল যে সে এই অনুভূতি থেকে নিজেকে আলাদা রাখবে। সে নিজেকে বলল, আমার বোকার মতো লাগছে, কিন্তু আমি বোকা নই। আমরা আমাদের অনুভূতিকে নিজের সাথে যুক্ত করে দেখি নাকি সেগুলিকে একটি আলাদা বস্তু হিসেবে দেখি, এই চিন্তাভাবনায় বড় পার্থক্য রয়েছে। নিলয় নিজেকে নেতিবাচক কথা বলা থেকেও বিরত রাখল। যখনই সে এমন অনুভব করত, সে সেই মুহূর্তগুলিকে মনে করত যখন সে নিজেকে বোকা ভেবেছিল, কিন্তু সে এই ভেবে নিজেকে আরও বেশি নেতিবাচক অনুভূতির মধ্যে ডুবিয়ে দেওয়া থেকে বাঁচালো। দ্বিতীয়ত, আপনার অনুভূতিকে একটি নাম দিন। অনুভূতিকে এমন একটি জিনিস হিসেবে বুঝুন যা অস্থায়ী, যেমন পোশাক। আপনি সেগুলি পরেন এবং তারপর বদলেও ফেলেন। আপনার অনুভূতি আপনাকে সংজ্ঞায়িত করে না। নিলয়ের মতো আপনার অনুভূতিকে দেখার পদ্ধতি বদলান। উদাহরণস্বরূপ, আমি দুঃখী না বলে বলুন, আমি দুঃখ অনুভব করছি। এই পরিবর্তন আপনার এবং আপনার অনুভূতির মধ্যে একটি দূরত্ব তৈরি করে, যা সেগুলির থেকে মুক্তি পাওয়া সহজ করে তোলে। তৃতীয়ত, আপনার অনুভূতিকে ধরে রাখবেন না, তাদের যেতে দিন। এটা বোঝা জরুরি যে আমরা দুটি কারণে আমাদের অনুভূতির ওপর নির্ভরশীল হয়ে পড়ি। প্রথমত, এটি সেই গল্পগুলিকে আরও শক্তিশালী করে যা আমরা নিজেদেরকে বলি। যখন আমরা দুঃখী হই, তখন আমরা আরও বেশি দুঃখ অনুভব করতে চাই। এটা দুঃখের বিষয় যে বেশিরভাগ মানুষ নিজেদের কষ্ট দেওয়ার প্রবণতা রাখে। দ্বিতীয়ত, আমাদের মনে হয় যে আমরা আমাদের অনুভূতি ছাড়া অসম্পূর্ণ, কিন্তু এটা কি সত্যি? যতক্ষণ আমরা নিজেদেরকে আমাদের অনুভূতির সাথে যুক্ত রাখব, ততক্ষণ আমরা চিন্তিত থাকব। দুলাল প্রায়শই নিজেকে অসম্পূর্ণ মনে করত। সে তার বন্ধু এবং সহকর্মীর তুলনায় নিজেকে পরাজিত মনে করত। যখন সে দেখল যে তারা তাদের ব্যক্তিগত মাইলফলক অর্জন করছে, তখন তাদের প্রতি ঈর্ষা হতে লাগল। দুলাল দৈনিক লক্ষ্যের একটি তালিকা তৈরি করল, যাতে সে নিজের উপর গর্ব অনুভব করতে পারে। সে সেই লক্ষ্যগুলিকে সরিয়ে দিল যেগুলি একদিনে পূরণ করা অসম্ভব ছিল। যেমন, সে তার স্বাস্থ্য উন্নত করার জন্য 1 ঘন্টার জগিংয়ের লক্ষ্য রেখেছিল, কিন্তু 1 ঘন্টার জগিং সফলভাবে করার জন্য তার নিয়মিত অনুশীলনের প্রয়োজন ছিল। যখন সে তার লক্ষ্য পূরণ করতে পারল না, তখন তার মনে হলো যে সে কোনো কাজের নয়। এই চিন্তা তাকে আরও বেশি খারাপ অনুভব করাচ্ছিল। তাই সে সিদ্ধান্ত নিল যে সে তার অনুভূতিকে ধরে রাখবে না। সে তার দৈনিক লক্ষ্যগুলিকে অর্জনযোগ্য করে তুলল এবং এখন সে আর মানসিক চাপে অনুভব করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুলাল তার মাইল ফলক অর্জন করে আত্মবিশ্বাস পেতে শুরু করল। চতুর্থ, আপনার অনুভূতিকে যেতে দেওয়ার জন্য দ্য সেডোনা মেথড শিখুন। দ্য সেডোনা মেথড হেল ডস্কিনের বইয়ের একটি ধারণা, যা আপনাকে 3টি ভিন্ন উপায়ে আপনার অনুভূতিকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। প্রথম উপায়, আপনার অনুভূতিকে ধরে রাখবেন না। নেতিবাচক অনুভূতিকে কখনো ধরে রাখা উচিত নয়, তাদের যেতে দিন। দ্বিতীয় উপায়,
সেই অনুভূতিগুলিকে আপনার জীবনে একটি স্থান তৈরি করতে দিন। এতে আপনি যা অনুভব করছেন তা স্বীকার করেন, কিন্তু তাদের সাথে আটকে থাকেন না বা তাদের আপনার পরিচয় হতে দেন না। আপনি শুধু তাদের আসতে দেন। তৃতীয় উপায়, তাদের স্বাগত জানান। এতে আপনি কোনো বিচার ছাড়াই আপনার অনুভূতিকে স্বীকার করেন। তাদের কাছ থেকে দেখে আপনি জানতে পারবেন যে এই অনুভূতিগুলি অবশেষে কোথা থেকে আসছে। দ্য সেডোনা মেথডের মতে আপনার অনুভূতিকে যেতে দেওয়ার জন্য আপনি এই 5টি ধাপ অনুসরণ করতে পারেন। ধাপ 1, একটি বিশেষ অনুভূতির ওপর মনোযোগ দিন যার উপর আপনি কাজ করতে চান। এটি খুব গভীর অনুভূতি হতে হবে এমন নয়, এটি কোনো সাধারণ অনুভূতিও হতে পারে, যেমন লম্বা লাইন দেখে বিরক্ত হওয়া। ধাপ 2 ও 3, নিজেকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন। এটি সেই পদ্ধতির ওপর নির্ভর করে যা আপনি উপরে উল্লেখিত 3টি উপায়ের মধ্যে থেকে বেছে নেবেন। প্রথম উপায়ের জন্য, আমি কি এই অনুভূতিকে যেতে দিতে পারি এবং আমি কি এই অনুভূতিকে যেতে দেব? দ্বিতীয় উপায়ের জন্য, আমি কি এই অনুভূতিকে এখানে থাকতে দিতে পারি এবং আমি কি এই অনুভূতিকে এখানে থাকতে দেব? তৃতীয় উপায়ের জন্য, আমি কি এই অনুভূতিকে স্বাগত জানাতে পারি এবং আমি কি এই অনুভূতিকে স্বাগত জানাবো? প্রতিটি প্রশ্নের উত্তর সততার সাথে দেওয়ার চেষ্টা করুন। এখানে কোনো ভুল বা সঠিক উত্তর নেই। এটি কেবল বোঝার একটি উপায় যে আপনি কি অনুভব করছেন তা বুঝুন এবং তারপর সেই অনুভূতিকে আসতে দিন। ধাপ 4, নিজেকে জিজ্ঞাসা করুন, কখন? আপনার উত্তর সবসময় হওয়া উচিত এখনই। আপনাকে এই অনুভূতি থেকে মুক্তি পেতে হবে। কোনো অজুহাত দেখাবেন না, এটিকে মুক্তি দিতেই হবে, যাই হোক না কেন। ধাপ 5, পুরো প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করুন যতক্ষণ না আপনি যে অনুভূতিটি মনোযোগ দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন তা দূর হয়ে যায়। দ্য সেডোনা মেথড শুনতে যতটা সহজ মনে হয় ততটাই প্রভাবশালী। হতে পারে আপনার এই প্রক্রিয়ার ওপর শুরুতে বিশ্বাস না হতে পারে, কিন্তু এটি চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। আপনার অনুভূতিকে যেতে দেওয়ার দৈনিক অনুশীলন করুন। শীঘ্রই আপনি আপনার অনুভূতির প্রভু হয়ে উঠবেন। এই অধ্যায় আমাদের শেখায় যে আমাদের অনুভূতির সাথে আমাদের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। যখন আমরা সেগুলিকে যেতে দিতে শিখি, তখন আমরা নিজেদেরকে একটি নতুন স্বাধীনতা এবং আনন্দে খুঁজে পাই। আপনার জীবনকে উন্নত করার জন্য আপনার অনুভূতিকে যেতে দিন এবং এক নতুন সূচনা করুন। পঞ্চম অধ্যায়, আবেগ কিভাবে আপনাকে সঠিক পথে চালিত করতে পারে। আবেগ, এগুলি আমাদের জীবনের অংশ। কখনো হালকা ফুলকা আনন্দ, কখনো গভীর দুঃখ, তো কখনো এমন ক্রোধ যা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই আবেগগুলি কেবল অনুভূতিই নয়, বরং এগুলি আপনার জন্য একটি পথপ্রদর্শক ব্যবস্থাও হতে পারে? হানিফের গল্পটি শুনুন। সে সব সময় মানসিক চাপে থাকত। সে তার কাজ, সম্পর্ক, এমনকি নিজের সাফল্য থেকেও আনন্দ পেত না। প্রতিটি দিন তার কাছে একটি বোঝার মতো মনে হতো। তারপর একদিন সে একটি বড় পদক্ষেপ নিল। সে নিজের শহর বদলানোর সিদ্ধান্ত নিল। এই পদক্ষেপটি তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত প্রমাণিত হলো। প্রতিটি নতুন সকাল এখন তাকে উৎসাহে ভরিয়ে দিত। সে ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পেতে লাগলো। কখনো সে কোনো পার্কে বসে পাখিদের দেখত, তো কখনো কোনো ক্যাফেতে বসে নিজের পছন্দের কফির স্বাদ নিত। হানিফ তার আবেগকে বুঝেছিল এবং সেই পরিবর্তন এনেছিল যা তার জীবনকে নতুন দিশা দিয়েছিল। হানিফের এই গল্প থেকে একটা বিষয় পরিষ্কার: যদি সে তার আবেগকে উপেক্ষা করত, তাহলে হয়তো সে কখনো সেই পরিবর্তনের কথা ভাবতেও পারত না। এটা বোঝা জরুরি যে আমাদের আবেগ আমাদের কিছু বলতে চায়। যখন আপনি কোনো কিছু নিয়ে বিরক্ত বা দুঃখিত হন, তখন এটি একটি সংকেত হতে পারে যে আপনার জীবনে কিছু বদলানোর প্রয়োজন আছে। আত্মসচেতনতা, অর্থাৎ নিজেকে চেনা এবং নিজের আবেগকে বোঝা, এটি একটি অসাধারণ শিল্প। এটি আপনাকে দেখার শক্তি দেয় যে আপনি কি অনুভব করছেন এবং কেন। জিম ডেটমার এবং ডায়ানা চ্যাপম্যানের বই দ্য 15 কমিটমেন্টস অফ কনশিয়াস লিডারশিপ এই বিষয়ে অনেক কিছু শেখায়। তারা বলেন যে আপনি আপনার আবেগকে একটি সাধারণ উপায়ে দেখতে পারেন, একটি রেখার ওপরে বা নিচে। রেখার ওপরে ইতিবাচকতা এবং কৃতজ্ঞতার অবস্থা। যখন আপনি রেখার ওপরে থাকেন, তখন আপনি আপনার অনুভূতি এবং কাজের প্রতি সচেতন থাকেন। আপনি যা কিছু করেন তাতে একটি ইতিবাচকতা থাকে। আপনি জিনিসগুলিকে কৃতজ্ঞতার সাথে দেখেন।
যদি কেউ আপনাকে কিছু বলে, আপনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং তার চিন্তার কদর করেন। আপনি আপনার আবেগকে অনুভব করেন, সেগুলিকে স্বীকার করেন এবং তাদের দায়িত্ব নেন। রেখার নিচে ইতিবাচকতা এবং অসন্তোষের অবস্থা। অন্যদিকে যদি আপনি রেখার নিচে থাকেন, তবে আপনি প্রায়শই নিজের এবং অন্যদের মধ্যে ত্রুটি খুঁজে বেড়ান। তর্ক করা, গুজব ছড়ানো এবং সেই সব মানুষকে অস্বীকার করা যাদের মতামত আপনার থেকে আলাদা, এসবই রেখার নিচে থাকার লক্ষণ। আপনি আপনার আবেগের সাথে লড়াই করেন, সেগুলিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। প্রতিবার যখন আপনি কোনো আবেগ অনুভব করবেন, নিজেকে এই প্রশ্নটি করুন, এটি কি রেখার ওপরে না নিচে? এই প্রশ্নটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনাকে আপনার আবেগকে কিভাবে সামলাতে হবে। যদি আপনি নিজেকে রেখার নিচে পান, তবে এর অর্থ হলো আপনাকে আপনার আবেগকে যেতে দেওয়া উচিত। সেগুলিকে ধরে রাখার কোনো লাভ নেই, বরং সেগুলিকে বুঝে, স্বীকার করে এবং তারপর যেতে দিয়ে আপনি নিজের জন্য একটি নতুন পথ খুলতে পারেন। আমাদের আবেগ আমাদের সব সময় কিছু না কিছু শেখায়, তা আনন্দ হোক, ক্রোধ হোক বা বিষণ্ণতা। প্রতিটি আবেগের একটি অর্থ থাকে। যদি আপনি আপনার আবেগকে সঠিকভাবে বোঝেন, তবে এটি আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারে। হানিফ তার আবেগকে শুনেছে, বুঝেছে এবং নিজের জীবনে সেই পরিবর্তন এনেছে যা তার সুখের কারণ হয়েছে। আপনার জীবনেও এমন অনেক সুযোগ আসবে। যখনই আপনার মনে হবে যে আপনি কোথাও আটকে গেছেন, নিজের আবেগের কথা শুনুন। হতে পারে তা আপনাকে একটি নতুন পথ দেখাচ্ছে। তাই পরের বার যখন কোনো আবেগ আপনার হৃদয়ে নখ দেবে, তাকে উপেক্ষা করবেন না। তাকে বুঝুন, অনুভব করুন এবং তাকে আপনার পথপ্রদর্শক হতে দিন। হয়তো তা আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে আপনার সত্যিই থাকা উচিত। ষষ্ঠ অধ্যায়, আপনার আবেগের হিসাব রাখা। আমাদের আবেগ সেই অনুভূতি যা আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। কখনো আমরা আনন্দে নেচে উঠি, তো কখনো দুঃখের ছায়ায় ডুবে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে যদি আমরা আমাদের এই আবেগগুলিকে নথিভুক্ত করি, সেগুলিকে মনোযোগ সহকারে বুঝি, তাহলে তা আমাদের জীবনকে আরও উন্নত করতে পারে? আবেগ নথিভুক্ত করার উদ্দেশ্য শুধু এই নয় যে আপনি আপনার অনুভূতির হিসাব রাখবেন, বরং এটি আপনাকে বোঝানোর একটি প্রচেষ্টা যে কিভাবে আপনি আপনার ইতিবাচক আবেগগুলিকে বাড়াতে পারেন এবং নেতিবাচক আবেগগুলির সাথে মোকাবিলা করতে পারেন। কিন্তু এই যাত্রায় নামার আগে আপনাকে আপনার বর্তমান আবেগিক অবস্থা সম্পর্কে জানতে হবে। আসুন এক সপ্তাহের জন্য আপনার অনুভূতিগুলির একটি তালিকা তৈরি করি। প্রতিদিন আপনার মেজাজকে 1 থেকে 10-এর স্কেলে রেট করুন। 1 মানে সবচেয়ে খারাপ দিন এবং 10 মানে একেবারে চমৎকার দিন। প্রতিদিনের অনুভূতি লিখুন। আপনি কি আনন্দ অনুভব করেছেন, রাগ করেছেন, নাকি কোথাও বিষণ্ণতা আপনাকে ঘিরে ধরেছিল? এবং সপ্তাহের শেষে আপনার পুরো সপ্তাহের মোট স্কোর বের করুন। কিন্তু এখানেই থেমে যাবেন না, নিজেকে কিছু প্রশ্ন করুন। আপনি কোন কোন নেতিবাচক আবেগ অনুভব করেছেন? এই অনুভূতিগুলির কারণ কি ছিল? আপনার প্রতিক্রিয়া কি পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, নাকি আপনি তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন? নেতিবাচক আবেগের সাথে মোকাবিলা করার চেষ্টা। যখন আমরা কোনো নেতিবাচক আবেগ অনুভব করি, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় সেটিকে দূর করার। কখনো আমরা গভীর শ্বাস নিই, কখনো কারোর সাথে কথা বলে মনের বোঝা হালকা করি, আবার কখনো আমরা এটিকে নিজের মধ্যে চেপে রাখি এই আশায় যে এটি নিজে থেকেই চলে যাবে। কিন্তু আপনি কি ভেবেছেন যে পরের বার যখন আপনি কোনো নেতিবাচক আবেগের সম্মুখীন হবেন, তখন আপনি তা থেকে বাঁচার জন্য কি করতে পারেন? আপনি কি সেই আবেগটিকে চিনতে পারবেন, বুঝতে পারবেন এবং তারপর তার সাথে মোকাবিলা করার জন্য একটি উন্নততর পদ্ধতি অবলম্বন করবেন? যখন আপনি আপনার আবেগ নথিভুক্ত করেন, তখন আপনি 2টি গুরুত্বপূর্ণ জিনিস অর্জন করেন। প্রথমত, আপনি আপনার আবেগ সম্পর্কে আরও বেশি সচেতন হন। আপনি জানেন যে কোন দিন আপনার মেজাজ কেমন ছিল এবং কেন। এটি আপনাকে আপনার ইতিবাচক মেজাজ বজায় রাখতে সাহায্য করে। আপনি নিজের জন্য সেই ছোট ছোট আনন্দ খুঁজে পেতে শুরু করেন যা আপনার জীবনকে সুন্দর করে তোলে। দ্বিতীয় সুবিধা হলো, আপনি নেতিবাচক আবেগের সাথে মোকাবিলা করার একটি অনুশীলন করেন। যখন আপনি জানেন যে আপনাকে কি বিরক্ত করছে, তখন সেটা আপনি আরও ভালোভাবে সামলাতে পারবেন। আপনি নিজের জন্য এমন উপায় খুঁজে পেতে পারেন যা আপনাকে নেতিবাচক আবেগ থেকে মুক্তি দেয় এবং আনন্দের দিকে নিয়ে যায়। আপনার আবেগ নথিভুক্ত করা একটি সাধারণ কার্যকলাপ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব গভীর। এটি আপনাকে নিজের সাথে সংযোগ স্থাপনের একটি সুযোগ দেয়। এটি আপনাকে শেখায় যে আপনার অনুভূতি শুধু এক মুহূর্তের বিষয় নয়, বরং এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন আপনি আপনার আবেগ নথিভুক্ত করেন,
তখন আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারেন। আপনি জানেন যে কোন জিনিস আপনাকে আনন্দ দেয় এবং কোনটি দুঃখ, আর এই বোঝাপড়াই আপনাকে একটি উন্নততর, সুখী এবং ভারসাম্যপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। তো এই সপ্তাহে আপনার আবেগ নথিভুক্ত করার চেষ্টা করুন। দেখুন এটি আপনার জীবনকে কিভাবে বদলে দেয়। আপনার আবেগকে বুঝুন, সেগুলিকে গ্রহণ করুন এবং নিজের জন্য একটি নতুন পথ বেছে নিন যা আপনাকে আনন্দের দিকে নিয়ে যাবে। এ বইয়ে প্রদত্ত প্রতিটি পরামর্শ আমাদের এটাই শেখায় যে আমরা যেন আমাদের আবেগকে বুঝি, সেগুলিকে স্বীকার করি এবং তাদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করি। যখন আমরা আমাদের আবেগের ওপর নিয়ন্ত্রণ অর্জন করি, তখন আমরা আমাদের জীবনে প্রকৃত সুখ এবং ভারসাম্য খুঁজে পেতে পারি। আবেগ আমাদের অভিজ্ঞতার অংশ, কিন্তু যদি আমরা এগুলিকে সঠিক পথে চালিত করতে পারি, তাহলে এগুলি আমাদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করতে পারে। আমাদের নিজেদের বোঝা, স্বীকার করা এবং আমাদের আবেগকে সচেতনতার সাথে যাপন করা উচিত। যদি আপনি এই বইটি পড়ে থাকেন বা এই আলোচনাটি দেখে থাকেন, তাহলে নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার অনুভূতিকে একটি নতুন দিক দেবেন। প্রতিদিন এক কদম এগিয়ে যান, নিজের আবেগকে বুঝতে বুঝতে আপনার জীবনকে উন্নততর করে তুলুন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।